নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা তো জানেন লাইভ মানেই সরাসরি ডাক্তারবাবুদের সাথে আপনাদের একটা সুন্দর কন্ট্যাক্ট হয়, একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়। অবশ্যই তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর কিন্তু আপনাদের সেইভাবেই সুপরামর্শ দেন, একটা প্রপার অ্যাডভাইস দেন এবং প্রপার অ্যাডভাইস তার সঙ্গে তো প্রপার ডায়াগনোসিস, তার সঙ্গে প্রপার ট্রিটমেন্ট, সেটা কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস, এক্সপার্ট ডক্টরদের দ্বারাই তারা কিন্তু ভীষণভাবে মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করে দিচ্ছেন এবং বলতেই হয় একেবারে সাকসেসফুল জায়গায় তারা রয়েছেন। তার কারণ আমরা তো বিভিন্ন রোগে আমাদের সর্বক্ষণ নানান সমস্যায় আমাদের তৈরি হয়, বিভিন্ন রোগ আমাদেরকে অ্যাটাক করে। কিভাবে আপনি একটি রোগমুক্ত জীবন ফিরে পাবেন, কিভাবে সুস্থ সবল সতেজ জীবনকে নিয়ে জীবনটাকে কাটাবেন, অবশ্যই পারবেন। তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের সেই পথটা খোলা রেখেছে। বিভিন্নভাবে তারা ক্রনিক ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের ছোট রোগ, আমি বলবো পেটের সমস্যা হতে পারে, কিন্তু সেই পেটের সমস্যাই কিন্তু আপনাদের ক্রনিকে পরিণত হচ্ছে, সেটা কিন্তু ভুল করবেন না। এগুলো আমরা অনেক সময় রোগটাকে পুষি বা রোগটাকে কোনোভাবে হয়তো বাইরে থেকে ওষুধপত্র এনে সেটাকে কিছুক্ষণের জন্য একটা রিলিফের জায়গা তৈরি করি, কিন্তু আপনি ভাবতে পেরেছেন সেটা আপনার জীবনে কি হতে পারে, আপনার শরীরের অর্গানগুলোকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? আমরা সে বিষয়ে তো জানবই। সেইভাবেই কিন্তু এনবিপি আপনাদের প্রত্যেকটি ডক্টর কিন্তু আপনাদের সেই সুপরামর্শ দেবেন এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা আমাদের চলে। প্রত্যেকটি টপিকে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের শরীরের যে অর্গানগুলো সম্বন্ধে যেমন আলোচনা চলে, তার কতটা ক্ষতি হতে পারে, ভালো হতে পারে, সব কিছু বিশদভাবে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভালোভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারেন সুস্থ সবল সতেজ জীবন নিয়ে। অবশ্যই সেইভাবে আমাদের আজকে আলোচনা চলবে যাতে আমরা প্রপার ট্রিটমেন্ট পাই, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে কিভাবে সুস্থ জীবন পাওয়া যায় সেসব নিয়ে আমাদের আজকে বিস্তর আলোচনা চলবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আমরা জানবো আজকে আমাদের টপিকটি রেখেছি পেটের সমস্যা নিয়ে। আসুন আমরা একটু জেনে নিই যে এই পেটের সমস্যাকে আমরা দীর্ঘদিন ধরে পুষে থাকলে বা সেটাকে রেখে দিলে শরীরের মধ্যে আমাদের কি হতে পারে, বা তার আগে থেকে আমরা কীভাবে প্রিকশন নেব, আগে থেকে কিভাবে সেই রোগটিকে প্রিভেন্ট করব বা আগে থেকে কিভাবে আমরা বুঝবো তার সিমটমগুলো কি, এই বিষয়ে কিন্তু আজকে আমরা ভীষণভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো, আপনারাও কথা বলুন এবং আপনাদের শুনে নিন যে কিভাবে যে কোনো রোগ থেকে আমরা বেরিয়ে আসব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ভাদুরী। আমি সরাসরি চলে যাব। ডাক্তারবাবু, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই আমি বললাম যে আমরা কিছু রোগকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। হচ্ছে হয়তো ছোট একটি জ্বর হচ্ছে, হালকা জ্বরের আমাদের শরীরে অনেক সময় আমরা বুঝতে পারি, ফিল করছি, কিন্তু আমরা কোনোভাবে একটু বাইরে থেকে ওষুধ এনে সেটাকে কিছুক্ষণের জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। বা পেটের অসুখ বা বিভিন্ন পেটের রোগও অনেক সময় দেখা যায় যে পেটের রোগে ভুগছি, কিন্তু ওই বাইরে থেকে ওষুধ এনে আবার সেটাকে কিছুক্ষণের জন্য রিলিফ বা কিছু একটা স্বস্তি পাওয়ার জন্য আমরা সেই ওষুধপত্রগুলো খাই। এটা আমাদের শরীরে কতটা এফেক্ট করতে পারে বা আমাদের শরীরের অর্গানগুলো কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, প্রথম কথা এই যে আমরা যে পেটের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, যে পেটে যে আমাদের যে সমস্যাগুলো হয় কেন হয় এটা জানতে হবে। আপনি যেটা বললেন যে পেট খারাপ হয়েছে, ধরুন কারো, আমরা কি করলাম তখন একটা দোকান থেকে ওষুধ এনে খেয়ে নিলাম, কি হলো যে আমার কনস্টিপেট করে গেল, মানে আমার যে পেট ভেতরের যে ময়লাটা ছিল যেটা তরল হয়ে বেরিয়ে যাচ্ছিল শরীর থেকে, সেটাকে আমি আটকে দিলাম, ভিতরে কি করলো সেটাকে ড্রাই করে দিল, শক্ত করে দিল, ভেতরের যে নোংরাটা কিন্তু ভেতরে রয়ে গেল। আপনি একটা বুঝতে পারবেন, ধরুন আপনি একটা জলের পাইপ দিয়ে জল যাচ্ছে, যেতে যেতে কিছুদিন পর সেখানে পলি পড়তে পড়তে সেই জায়গাটায় নোংরা জমে গেছে। কোনো সময় দেখা গেল যে ওটা দিয়ে মাঝে মাঝে
নোংরা জলগুলো বেরিয়ে যাচ্ছে। যখন দেখবেন আপনার ছাদের ওপরের ট্যাঙ্কটা জল শেষ হয়ে আসে, তখন লাস্টের দিকে দেখবেন কালো জলও বেরাতে থাকে। এইবার আপনি কি করলেন, যে ওর মধ্যে আবার জল ঢেলে দিলেন পরিষ্কার না করে। তখন আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওই পরিষ্কার জলটার সাথে সাথে কালো জলটাও কিন্তু আসতে থাকে, কারণ পাইপের ভিতরে নোংরাটা জমেই রয়েছে। শরীরের মধ্যেও কিন্তু তাই। আপনার পেটে কোনো কারণে হজমটা হয়নি, কারণ আপনার যে খাদ্য খাওয়াটা পেটে গেছিল সেটা কোনো কারণে বদহজম হয়ে গেছে। মানে সহজভাবে পাচ্য যেটা, সেটা মানে সহজ, মানে ওটা পাচন ক্রিয়াটা ঠিক হয়নি, মানে ডাইজেশন হয়নি ঠিক মতো। ডাইজেশন না হওয়ার পরে ভেতরে নোংরা জমে গেছে। কেন? যে সেখানে যে খাবারটা খেয়েছিলেন সেটা সঠিক ছিল না, কোনো একটা গন্ডগোল ছিল। হজমের জন্য যেই ব্যাকটেরিয়াগুলো কাজ করে আমাদের পেটে, সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে গেল, তার জন্য পেটটা খারাপ হয়ে গেল। এবার আপনি কি করলেন, ওষুধ খেয়ে সেই যে জলটা আমার শরীর থেকে নোংরা বের করে দিচ্ছিল পটির মাধ্যমে, সেটাকে আপনি আটকে দিলেন। আটকে দেওয়ার পর কি হলো, আপনার একদিন পটি হলো না, বা পরের দিন পটি বন্ধ হয়ে গেল। দেখা গেল আস্তে আস্তে আপনার পটিটা শক্ত হয়ে বেরাচ্ছে, কিন্তু ভেতরে যে নোংরাটা থাকলো, নোংরাটা কিন্তু রয়ে গেল, কারণ আমরা ওটা বেরাতে দিলাম না। এটা কিন্তু মারাত্মক ক্ষতি। কারণ দিনের পর দিন ওটা যদি হতে থাকে, আপনার দেখবেন একটা এমন টাইম আসবে যখন তখন আপনার পেটের গন্ডগোল হবে। কিছু খান ভালো, খারাপ খান, পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে। এই করে করে আস্তে আস্তে কিন্তু আমাদের যে হজম ক্ষমতাটা সেটা কমে যায়, নষ্ট হয়ে যায়, এবং আস্তে আস্তে দেখা যায় পেটের বড় বড় সমস্যা আসছে। প্রথমে গ্যাস, অ্যাসিডিটি, পেটের গন্ডগোল, কনস্টিপেশন, তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে লিভারেরও সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় এর থেকে বড় বড় রোগ কিন্তু চলে আসে আমাদের। তাই একেবারে এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, হঠাৎ আপনার একটা ইমার্জেন্সি হলো, আজকে একটা আপনার এখন কোথাও একটা 1 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে পৌঁছাতে হবে, সেটার জন্য আপনি প্রথমেই যেটা করবেন, খাওয়াটা বন্ধ করে দেবেন। কারণ ভেতরে আপনার গন্ডগোল হয়ে আছে। এবার মুখ দিয়ে যদি আরও খাবার খেতে থাকেন, আগেরটাই হজম হয়নি, পরেরটাও অটোমেটিক হজবে না। বেশ কিছুক্ষণ আপনার কিন্তু গ্যাপ দিয়ে রাখতে হবে। এবার কখন আপনি খেতে পারবেন, যখন দেখবেন আপনার খিদে পাচ্ছে। যতক্ষণ না খিদে পাচ্ছে আপনি কিন্তু মুখ দিয়ে কোনো খাবারই খাবেন না, এটা মাথায় রেখে চলতে হবে। এবং যাদের এই পেটের সমস্যাগুলো হচ্ছে, ফেলে না রেখে হঠাৎ করে একটা ওষুধ দোকান থেকে কিনে এনে খেয়ে পায়খানাটা বন্ধ না করে দিয়ে আপনারা এর প্রপার ট্রিটমেন্ট করুন। আয়ুর্বেদাতে কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে আপনি এটার থেকে পার্মানেন্টলি কিন্তু সুস্থ হতে পারবেন। একদম, আমরা অবশ্যই এই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার দিদি। আমি জয়ন্ত দাস কথা বলছি। বলুন জয়ন্ত বাবু, কি সমস্যাটা বলুন। আমার পেটের খুব সমস্যা আর কি, এই জন্য কল করেছি। পেটের কি সমস্যা বলুন? মানে খুব অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 35। 35। কতদিন ধরে এই রোগে ভুগছেন? হয়ে গেল প্রায় 2-2.5 বছর হয়ে গেল। 2-2.5 বছর ধরে। আচ্ছা, আপনার খাদ্য খাবার কেমন, মানে খুব রিচ বা বাইরের খাবার খান? খুব বাইরের খাবার খেতাম, বাড়িতে তো বারণ করতো, কিন্তু আমি শুনতাম না। এখন সেটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এই যে পেটের সমস্যাটা দিনের পর দিন হচ্ছে, আপনার গ্যাস, অ্যাসিডিটি। এবার অ্যাসিডিটিটা কেন হয় শুনুন। আমাদের যে খাদ্য খাবার খাই, তার জন্য পেটে একটা অ্যাসিড দরকার হয় হজম করানোর জন্য, যেটা হচ্ছে HCl বলা হয়। এবার আমাদের কিছু খাদ্য খাবার আছে, তার মধ্যে সেই খাবারগুলো খেলে আমাদের অ্যাসিড আরও বেড়ে যায়। পেটে তো একভাবে অ্যাসিড তৈরি হচ্ছে হজম করানোর জন্য, কিন্তু আবার দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে খাদ্য খাবারের জন্য। সেই খাদ্য খাবারগুলো তাহলে আমাদের অ্যাভয়েড করতে হবে, আপনার ক্ষেত্রেও তাই। তাহলে অ্যাসিডটা কিন্তু কম হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ঠিকমতো হজম হচ্ছে কিনা। ঠিক টাইমে যদি খাবার না খান, হজম হতে চাইবে না। যদি সঠিক খাবার না খান, তাহলে হজম হতে চাইবে না। এবং যখনই হজম হবে না, দেখবেন গ্যাস তৈরি হবে। গ্যাস হয়ে পেটের ব্যথা হতে পারে, পেটে মোচড় দিতে পারে, পায়খানাটা দেখতে পারবেন যে তখন হয়তো পাতলাই পায়খানা হয়ে গেল কোনো সময়, অথবা দেখা যাবে যে কনস্টিপেশন হয়ে যাচ্ছে, সেখান থেকে আবার গ্যাস কিন্তু তৈরি হচ্ছে। এরকম বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন উপসর্গ দেখা দেবে। এবার এটাকে যদি আপনি ঠিক করতে চান, অবশ্যই কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করিয়ে এটাকে ঠিক করতে পারেন। একদম, যেটা হলো ডাক্তারবাবু, আমাদের যে পেটের সমস্যা নিয়ে আজকের একটি আলোচনা চলছে, অনেক সময় আমাদের
ঠিক মতো ডাইজেশনের অভাবে এই সমস্যাগুলো হয়। সকালে উঠে একটা চোরা ঢেকর বা বুক জ্বালা বা অম্বলের এই প্রবণতাগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায়। কারণ আমরা বাঙালি থেকে অবাঙালি সবাই একটু খাদ্যরসিক, বিশেষ করে এই শীতকালে কিন্তু আমরা নানান খাদ্যে আমরা কিন্তু ভীষণভাবে আমাদের একটা আকর্ষণ থাকে যে একটু একটু বেশ রসি খাওয়া, বেশ ঝাল ঝাল স্পাইসি খাবার, এগুলো বা ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমরা ভীষণভাবে খাই, নিজেকে হয়তো কন্ট্রোল হারিয়ে অনেক সময় এই কাজগুলোকে করে ফেলি। এটা কতটা এফেক্ট হতে পারে আমাদের শরীরের পক্ষে? এটা তো খুবই খারাপ জিনিস, যেটা আমি বলছিলাম একটু আগেও, যে আমাদের এই যে সঠিক খাবার না খাওয়া, ঠিক আছে, সঠিক খাবার মানে দেখুন আমাদের আয়ুর্বেদে বলে যে আমাদের একটা ডাইজেস্টিভ ফায়ার, এটা অগ্নি বলে, আমাদের যে পেটে যে অগ্নিটা তৈরি হয় সেই অগ্নিটাই হচ্ছে খাদ্য খাবার হজম করা। এবার এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম। অনেক সময় কি হয় যে আমার ওখানে যে অগ্নিটা কাজ করবে সেই পরিবেশটাকে ভালো দিতে হবে। যদি আমি এমন কিছু খাবার খাই যেটা হচ্ছে ওই পেটের ভেতরের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার খাদ্য খাবারগুলো ঠিকমতো হজম হচ্ছে না, সেখানে অ্যাসিড বেড়ে যাবে, যেটা বললাম গ্যাস বেড়ে যাবে, এই প্রবলেমগুলো হবে। তাহলে কি আমার যেটা খাবারটা কেমন হওয়া উচিত? খাবারটা এমন হবে যেখানে আমার সব ধরনের খাদ্য খাবারগুলো থাকবে, সেখানে শাকসবজিও থাকবে, ফলমূল থাকবে, আমাদের যে ভাত খাচ্ছে ভাত, রুটি খাচ্ছে রুটি, মানে এরকম জিনিসগুলো থাকবে, কার্বোহাইড্রেট যেগুলো আমরা বলি। তারপরে সেখানে প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, সব রকমই থাকবে। যখন সব রকম খাদ্য খাবারগুলো থাকবে তাহলে কিন্তু আমার শরীর পুষ্টিটাও পাবে। এবার আমি কখন কোন খাবারগুলো খাবো? আমরা সকালের দিকে যদি ফলাহার করি, একটা কিন্তু ফলাহার বলে কথাই ছিল, সেই ফলাহার যদি আমরা করি, মানে ফ্রুটস যদি আমি খাই, তাহলে কিন্তু খুব ভালো আমার ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করবে সেই সময়। এবং দেখা যাবে আমার দুপুরের যে খাবারটা, যেটা আমি হেভি খাবো, একটু বেশি খাবো, বিভিন্ন খাবার খাবো, সেটার জন্য আমার পরিবেশটাকে ভালো তৈরি করে রাখছে। আমি যেটা একটু আগে বললাম যে পরিবেশটাকে ঠিক রাখতে হবে পেটের ভেতর। তখন যখন আমি সঠিক টাইমে খাবারটা খাবো, মাছ মাংস ডিম যা যা আমি খাচ্ছি, শাকসবজি ডাল ভাত রুটি যেটাই খাচ্ছি না কেন, তখন কিন্তু হজমটা খুব সুন্দর করে হবে এবং হজমটা হয়ে যাবে। এবং হজমটা করতে আমাদের শরীরের ভিতরে কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলোকে আমরা গুড ব্যাকটেরিয়া বলি। কিছু খাবারেও কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো খেলে আমাদের উপকার হয়, যেমন কি দই, ঠিক আছে, টক দই যেটা আছে সেটা, অথবা দইয়ের ঘোল, এটা কিন্তু আমাদের পেটের জন্য খুব উপকার। কারণ সেখানে যে ব্যাকটেরিয়াগুলোর জন্য দইটা তৈরি হচ্ছে দুধ থেকে, সেইগুলো কিন্তু আমাদের পেটের ভেতরে থাকলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখবে এবং হজম হতে খুব সুন্দর হবে। এটাই যখন আবার উল্টো হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি এই যে পেটের ভালো ব্যাকটেরিয়াগুলো, এগুলো কখন মরে যায় এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায়, যখন আমরা খুব রিচ খাবার খাই, যখন আমরা বাইরের স্পাইসি খাবার খাচ্ছি, তেল মশলা জাঙ্ক ফুড, মানে যা যা আপনি দোকানে দেখতে পান, ঠিক আছে, বড় বড় দোকানে বা রাস্তার যে স্ট্রিট ফুড, এগুলোর যে খাবারগুলো, ঘরের খাবার না খেয়ে যখন ওগুলো খাই, অথবা ঘরে খুব রিচ খাবার খাচ্ছি, খুব মশলা দিয়ে, খুব মানে কষিয়ে, মানেই হচ্ছে মশলাগুলোকে পুড়িয়ে ফেলা, ওই ব্যাপারটা যখনই চলে আসে, তখন কিন্তু যখন আমাদের পেটের মধ্যে সেটা যায়, আমাদের পেটের পরিবেশটাকে নষ্ট করে দেয়। এবং কিভাবে নষ্ট করে? যে আমাদের যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো ওগুলো খেতে ভালোবাসে এবং ওগুলো বংশবৃদ্ধি করে দেয়। তখনই দেখা যাবে আমাদের বদহজমের ব্যাপারটা আসবে, পেটে গ্যাস হবে, অ্যাসিড হবে, এবং তার সাথে সাথে দেখা যাবে পায়খানাটার গন্ডগোল হয়ে গেছে আমাদের বদহজম হওয়ার জন্য। এই যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা মেনে চলি, দেখবেন অনেক রোগের হাত থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। যেটা নিয়ে আমাদের আজকে পেটের সমস্যা নিয়ে আলোচনা চলছে, ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরুন লিভারের সমস্যা ভুগছে, তাদের ক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস আপনি দেবেন? আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আপনার সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। আমি গড়িয়াহাট থেকে বলছিলাম ম্যাডাম। কি সমস্যাটা বলুন? আমার সমস্যা আছে ডাক্তারবাবু, আমার না পেট পরিষ্কার হয় না রেগুলার, তো সেই জন্য মানে কিছু সারাদিন খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, মুখে স্বাদ নেই আর খিদে পায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে সেই সকালবেলা ধরো খেয়ে নিলাম, তো তারপরে আর মানে সারাদিন কোনো খেতে কিছু ইচ্ছে করে না। পায়খানাটা আপনার কেমন হয়?
না, ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। জল কতটা খান আপনি? জল খাই আমি পরিমাণ মতো, মানে 5-6 লিটার জল খাই সারাদিন। গ্যাস হয়? হ্যাঁ, গ্যাসের প্রবলেম। গ্যাসের হয়। আর অ্যাসিড হয়? গলা বুক জ্বালা করে? গলাটা জ্বালা করে। গলাটা, আপনি শুনুন আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে শুনুন আপনি ঠিক। আপনার দুটো জিনিস হচ্ছে। আপনি 4-5 লিটার জল খাচ্ছেন, এখানে একটা একটু বোঝার ব্যাপার আছে। আমাদের শরীরে মোটামুটি জল কতটা খাওয়া উচিত, একটা গড় পড়তায় অ্যাভারেজ একটা মানুষের যা ওজন হবে তার প্রত্যেক ওজনে 50 গ্রাম 50 ml জল খাবেন, ঠিক আছে? তাহলে যদি কারো 60 কেজি হয় তাহলে 3 লিটার জল খাবেন, ঠিক আছে? তাহলে এইভাবে করে যদি আপনি হিসাবটা করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার জলের পরিমাণটা শরীরের মধ্যে ঠিক থাকছে। এবার যারা ধরুন খুব ব্যায়াম করছে, অতিরিক্ত কসরত করে, জিমে যাচ্ছে, অনেক দৌড়োদৌড়ি করছে, তাদের প্রত্যেক 1 ঘন্টা ব্যায়ামের জন্য 1 লিটার জল বাড়াতে হয়। এটা হচ্ছে সাধারণ। যাদের কিডনির সমস্যা থাকে, শরীর সেটাকে পিউরিফাই করতে পারে না, জলটাকে ছাকতে পারে না ব্লাডটার থেকে, সেটা আলাদা কথা। কিন্তু একজন সুস্থ ব্যক্তির কিন্তু এটা নিয়ম মেনে চললে যথেষ্ট। এবার আপনি জলটা যে খাচ্ছেন কিভাবে খাবেন, এটা একটা বড় কিন্তু বিষয়। জলটা আপনি যখন খাবেন, প্রথম হচ্ছে ঘুম থেকে উঠে একটু হালকা গরম জল খাবেন 1 গ্লাস। ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস গরম জল খেয়ে তারপরে ঘুমোতে যাবেন। এতে কি হবে, আপনার খাদ্যনালীটা সকালবেলা পরিষ্কার থাকবে এবং রাত্রেবেলা শোয়ার সময় যখন যাবেন আপনি, আপনার খাদ্যনালীটাকে পরিষ্কার হওয়ার পর আপনার পায়খানার বেগটা আনবে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো হয়। গেল। দ্বিতীয়ত কথা, যখন কোনো খাদ্য খাবার খাচ্ছেন, ভারী খাবার খাচ্ছেন, দুপুরের হোক, সন্ধ্যের হোক, রাত্রের হোক বা সকালের হোক, যখন একটু ভারী খাওয়া, সেই খাবার যখনগুলো খাবেন তখন কিন্তু মাথায় রাখবেন খাবার আধ ঘন্টা আগে জল খেয়ে আর জল খাবেন না। আবার খাবার শেষ হওয়ার আধ ঘন্টা বা 40 মিনিট পর আবার জল খাওয়া শুরু করবেন। এই মাঝখানটায় কিন্তু খাবেন না। এই মাঝখানটায় খেলে কি হয়, আমাদের যে খাদ্য খাবারটা খাই তার জন্য হজম হওয়ার জন্য আমাদের অ্যাসিড দরকার, বলেছি পেটের মধ্যে অ্যাসিডটা থাকে। তখন কি হয়, জলটা আমাদের পেটে থাকে হচ্ছে আধ ঘন্টা। একবার জল খেলে পেটে আধ ঘন্টা থাকে, তারপরে বেরিয়ে যায়। ও যখন বেরিয়ে যাবে তখন ওই অ্যাসিডটাকে নিয়ে বেরিয়ে যাবে এবং আপনার খাওয়া হজম হতে লাগবে মোটামুটি 4 ঘন্টা। তাহলে ওই যদি অ্যাসিডটা না পায় যতটা দরকার, তখনও কিন্তু পেটে সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে, অ্যাসিড হতে পারে। খাবার থেকে ওই অ্যাসিডটা তখন নতুন করে তৈরি হয়, কারণ হজম হতে পারছে না। এইটা একটা বিশেষ মাথায় রাখবেন, ঠিক আছে? আর যদি দেখছেন এইসব করেও কোনো ঠিক হচ্ছে না, আর রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি খাবেন, অনেক রাতে খাবেন না, মোটামুটি 9টার মধ্যে কমপ্লিট করুন। রাতে হালকা খাবার খাবেন, দিনের বেলা একটু ভারী খাবার খাবেন, সকালবেলা একদম হালকা খাবার খাবেন। পারলে ঘুম থেকে উঠে গরম জল খাবার পর 1 কাপ চা খেলেন, তাতে চিনি দেবেন না, দিলে একটু গুড় দেবেন। তারপর যে খাবারটা টিফিন যেটা, সেটাকে পারলে একটা ফল দিয়ে খান, 1টা 2টো 3টে 4টে ফল খান। যে কোনো ফল খেতে পারেন, একজন সুস্থ ব্যক্তি ফল খান। দুপুরের খাওয়াতে ভাত বা রুটি যেটাই থাকলো তার সাথে শাকসবজিও থাকবে, মাছ মাংস ডিম যারা খাচ্ছেন তাদের থাকবে, যারা খাচ্ছেন না তাদের ডেয়ারি প্রোডাক্টস রাখতে পারেন, এগুলো দিয়ে খাবেন। বিকেলবেলা একদম হালকা চা, তার সাথে অল্প কিছু, সবচেয়ে ভালো হয় যদি আপনি অল্প ছোলা খেতে পারেন, সেদ্ধ ছোলা হোক, কাঁচা ছোলা হোক, শুকনো ছোলা হোক, যেটাই আপনার পছন্দ। অথবা একটু বাদাম খেতে পারেন। বিভিন্ন ধরনের যে বাদামগুলো পাওয়া যায়, আমন্ড পাওয়া যায়, তারপরে হচ্ছে কি বলবো, মানে কাজু বাদাম পাওয়া যায়, পেস্তা পাওয়া যায়। এগুলোর মধ্যে যেটা আপনার সুবিধে হয় সেগুলোই কিন্তু আপনি খেতে পারেন, ঠিক আছে? অল্প করে। গেল এটা। রাত্রের খাওয়াটা একদম হালকা রাখবেন। খাওয়াটা তাড়াতাড়ি খাবেন এই জন্য যে হজম হতে ভালো হবে, এবং খাওয়ার 2 ঘন্টা পর বিছানায় যাবেন, তার আগে যাবেন না। তাহলেই দেখবেন আপনার এই প্রবলেমটা অনেক কমে গেছে। তাও যদি দেখছেন অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের কাছে আসবেন, এসে ট্রিটমেন্ট করাবেন, এর ট্রিটমেন্ট আছে।
একদম। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এমনই একটি চিকিৎসা পদ্ধতি যেটা কিন্তু একদম রুট থেকে, যেটা একেবারে শিকড় থেকে আপনার যে সমস্যাটা উৎসস্থল থেকে কিন্তু তারা সেই ট্রিটমেন্টটাকে দেখে নেবেন, ডায়াগনোসিস করবেন, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। তার কারণ অনেক সময় আমরা সেটা আমরা অনেক সময় পাই না বলে ভুল ট্র্যাকে চলে যাই বলেই মানে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আমাদের শরীরের মধ্যে সেটা প্রভাব ফেলে এবং তাতে কিন্তু ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই বলবো। এটা দেখুন অসুখ বিসুখ সেটাকে যত আপনি পুষে রাখবেন ততই কিন্তু সেটা বৃদ্ধি পেয়ে একটা নতুন রোগের আরেকটা বড় রোগের সৃষ্টি না হয়। তাই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যে কিভাবে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রপার অ্যাডভাইসের মাধ্যমে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি নিউ ব্যারাক থেকে সুকান্ত মজুমদার বলছি। বলুন সুকান্ত বাবু, কি সমস্যাটা বলুন। আমার বয়স এখন 46 হলো, ঠিক আছে। আমার কোমরে ব্যথা প্রবল এবং এটার জন্য আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি প্রচুর। অ্যালোপ্যাথি ওষুধে মানে যখন পেন কিলার খাচ্ছে তখন ঠিক আছে সাময়িকভাবে, আবার কিছুদিন পরের থেকে সেই একই ব্যাপার। এটা কি আয়ুর্বেদের মাধ্যমে পুরোপুরি একটা কিউরেবল পজিশনে আসা সম্ভব, কিংবা কিভাবে করবো যদি কিছু গাইডলাইন দেয় ডাক্তার? আচ্ছা, আপনার মিসেসের যে ইসে করেছেন, ট্রিটমেন্ট করেছেন, এক্স রে করিয়েছিলেন? হ্যাঁ, এক্সরে তো করা হয়েছিল। এক্স রে রিপোর্টে কি এসছে? স্যার ওটা তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, এমন কিছু ছিল আমি এক্সরে রিপোর্ট দেখি। হ্যাঁ, ডাক্তারকে আমি এক্সরে রিপোর্ট দেখিয়েছি এবং এই ব্যথাটা স্পেশালি দুপুরের পরে থেকে বাড়ে, রাতে 8-9টার পরে থেকে আবার আস্তে আস্তে অনেক কিউরেবল। আচ্ছা, মানে এটা কি স্পন্ডেলাইটিস বলে কিছু বলেছিলেন? না, আমাকে কিছু বলেনি সেরকম ভাবে। নর্মাল মেডিসিন দিয়েছেন বেশ কয়েক রকম, শুধু এক্সরে না আরো কয়েকটা টেস্ট দিয়েছিলেন উনি এবং সাথে আরো কয়েকটা মেডিসিন দিয়েছিলেন। কিন্তু মেডিসিন খেয়ে সাময়িকভাবে উপকৃত, কিন্তু ওই আবার যে সেই একই ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলছি, আপনার মিসেসের ওজনটা কত? ওজন এখন 64। হাইট কত? হাইট 5'8". 5'8"? 5'8" কিংবা 5'6" এরকম হবে। আচ্ছা, মানে লম্বা অনেকটা, তাই তো? হুম। অনেকটা লম্বা, কিন্তু হেলদি ফিগার। হেলদি ফিগার। দেখুন, হেলথটাকে দুটো ভাবে মানুষ বোঝে। একটা হচ্ছে যে সত্যিকারের সুস্থ একজন ফিট মানুষ, তাকে হেলদি বলা হয় আসলে, কিন্তু অনেকে ভাবে মোটা চেহারা হলে হেলদি। আপনি কোনটাকে বলতে চাইছেন? না, একটু মোটার মধ্যে, ফ্যাটি ফিগার। রাইট। তাহলে ওনার ওয়েটটা 64 যদি হয়, সেখানে দেখবেন ফ্যাটি বেশি রয়েছে, মাসেল কম রয়েছে। হাইট আন্দাজে ওজনটা ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি বুঝতে পারছেন যে উনি ফ্যাটি, তার মানে সেখানে ওনার কোমরের দুর্বলতা আছে। ঠিক আছে, এবার আমি আপনাকে বলছি ব্যাপারটা। যাদের এরকম ডাক্তারবাবু, একই সাথে ফুডিং হ্যাবিটটা কি করবো সেটা সম্পর্কে একটু আইডিয়া। হ্যাঁ, ফুডিং হ্যাবিট মানে খাবারের ব্যাপারে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম। ডাক্তার বলছে নরমাল সব খাবারই চলে। আমি বলে দিচ্ছি সব। দিনে যথারীতি 2বার ভাত খাওয়া হচ্ছে। আচ্ছা, আমি সব বলে দিচ্ছি, একটু গাইডলাইন দেন। আপনি শুনুন, টিভিতে শুনুন, এবার আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই যে কোমরের ব্যথার সাথে অনেকগুলো ব্যাপার কিন্তু জড়িয়ে থাকে। দেখা যায় অনেকেই, আপনি যেমনি বললেন যে উনি প্রথমে আপনি বললেন হেলদি কথাটার ব্যাখ্যা হচ্ছে সে সুস্থ এবং শক্তিশালী, এটাকে হেলদি বলে। ঠিক আছে, স্বাস্থ্যকর মানে কিন্তু চেহারা মোটা হয়ে যাওয়া না। মোটাটাকে কিন্তু স্বাস্থ্যকর না, বরঞ্চ সেটাকে অস্বাস্থ্যকর বলা হয়। কারণ ওই যে এক্সট্রা ফ্যাটের ওজনটা, সেটা কিন্তু বিভিন্ন রোগের একটা কারণ হয়ে দাঁড়ায়, ট্রিগার ফ্যাক্টর হয়। মোটা হয়ে যাওয়াটা তো একটা প্রবলেম আছেই, ঠিক আছে, যেটাকে একটা স্টেজে যাওয়ার পর আমরা সেটাকে ওবেসিটি বলা হয়, সেটা একটা কিন্তু মেডিকেল কন্ডিশন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ওজন বাড়ার থেকে প্রথম যেটা হয় সেটা হচ্ছে এই যে ওনার যেটা হয়েছে, ওজন বেড়ে গেলে কোমরে ব্যথা হবে। কারণ হচ্ছে আমাদের যে পরিকাঠামোটা একটা তৈরি করা হয়, আমাদের যে স্কেলিটন সিস্টেম, ঠিক আছে, আমাদের যে কঙ্কাল যেটা বলি আমরা, সেটার ক্ষমতা অনুযায়ী, তার মাংসপেশির ক্ষমতা অনুযায়ী, তার বয়স অনুযায়ী একটা নির্দিষ্ট ওজন থাকে। সেইটাকে বলা হয় আইডিয়াল ওয়েট। সেই আইডিয়াল ওয়েটটা যখন আইডিয়াল না থাকে, মানে ঠিক না থাকে, হয়তো সে আন্ডার ওয়েট হতে পারে, খুব রোগা, অথবা খুব ওভারওয়েট হতে পারে, মানে বেশি ওজন। যখনই এই বেশি ওজনের ব্যাপারটা আসে, তখন কিন্তু তার কোমরে ওপর পোর্শনের যে বডির যে ওজনটা, সেখানেও ফ্যাট আছে, সেই ওজনটা কিন্তু কোমরে পড়বে। যেটা দেখবেন একটা ক্ষেত্রে দেখা যায় যাদের ভুঁড়ি আছে বা প্রেগনেন্ট হয়েছে, কোমরের ব্যথা চালু হয়ে যায়। কারণ হচ্ছে এইটাই, এই যে চাপটা পড়ে তখন কোমরের ওপরে, তখন নার্ভগুলোর ওপরে চাপ আসে, এবং নার্ভগুলোর চাপ আসলে কি হয়,
আশেপাশে যে রক্ত চলাচল করার ভেসেলসগুলো থাকে তার উপরেও একটা অবস্ট্রাকশন আসে এবং পেইন ফিল হয় আমাদের। ওনার ক্ষেত্রেও হয়তো সেইটাই হয়েছে, যার জন্য ওষুধ যখন খাচ্ছেন উনি বুঝতে পারছেন না ব্যথাটা, তার জন্য মনে হচ্ছে ব্যথা নেই। যেই ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে আবার ব্যথাটা ফিরে এসছে। এখানে ওনার প্রথম যেটা করতে হবে, ওনার ওজনটা কমাতে হবে। ঠিক আছে, ওজন কমালেই দেখবেন যে হাড়ের ওপর যে চাপটা পড়ছে সেটা কমে যাবে, ব্যথা অনেকটা এমনিতেই কমে যাবে। ওজন কমানোর জন্য কি করতে হবে? ওজন কমানোর জন্য প্রপার একটা ডায়েট মেনটেন করতে হবে। যেই ডায়েটটা খেলে ওনার ওজনটা বাড়বে না, বরঞ্চ ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে। সেটা আপনার দেখুন, আমাদের কাছে এলে আপনার একটা নির্দিষ্ট ডায়েট চার্ট পেয়ে যাবেন, প্রপারলি কিভাবে করতে হয়, এবং সেটা কমপ্লিটলি আয়ুর্বেদ বেসড করে হয়, কারণ মানুষের প্রকৃতি অনুযায়ী কিন্তু ডায়েট চার্টটা আবার মেনটেন করতে হয়। এটা গেল। দ্বিতীয় কথা, এই ডায়েট চার্টের মধ্যে এমন থাকবে খাদ্য খাবারগুলো যেগুলো আপনার ক্যালোরিটা অতিরিক্ত থাকবে না। ঠিক আছে, হয়তো যেমন উদাহরণ দিচ্ছি, হয়তো উনি ভাত খাবেন, তাহলে কতটা পরিমাণ ভাত খাবেন এটা একটা যেমন ব্যাপার, আবার কোন চালটা খেলে উপকার হবে সেইটাও একটা কিন্তু বড় ব্যাপার। ঠিক আছে, এইটা গেল। যারা ভাত খাচ্ছে না তাদের জন্য অন্ন রয়েছে ব্যবস্থা, সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে জানতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, তার মানে ক্যালোরি ডেফিসিয়েন্ট খাবার খেতে হবে। মানে ওনার যদি 2000 কিলো ক্যালোরি লাগে, তাহলে ওনার খেতে হবে অ্যাপ্রক্সিমেটলি ধরুন 1800, 1600, 1400, ডিপেন্ডিং যে আপনি কত তাড়াতাড়ি ওজনটা কমাতে চাইছেন। এটা একটা বিষয়। দ্বিতীয় কথাটা, এটার পাশাপাশি আপনাদের জানতে হবে যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হয়। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করলে শরীরের যে ক্ষমতাটা সেটা বাড়ে না, এবং ব্লাড সার্কুলেশনটা বাড়ে না, বডির মধ্যে যে স্টিফনেস আসে সেটা কমে না। ঠিক আছে, কিছু যৌগিক পদ্ধতিও আছে যার মাধ্যমে কিন্তু আপনার বডির স্ট্রেংথও আনতে পারবেন, আবার মোবিলাইজও করতে পারবেন, মানে জয়েন্টগুলোর মুভমেন্ট ঠিক রাখতে পারবেন, যেটা কোমরে ব্যথার জন্য খুব প্রয়োজন। এটাও গেল। তার সাথে সাথে আমাদের কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলোর দ্বারা কিন্তু বডিকে ডিটক্সিফাই করা যায়। কেন ডিটক্সিফিকেশন দরকার? কারণ আয়ুর্বেদ মতে বলে যেখানে আমাদের শরীরের মধ্যে বর্জ্য পদার্থ থাকবে সেখানে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হবে। সেটাকে কিন্তু আমরা বার করতে পারি থ্রু পঞ্চকর্মা থেরাপি, যেটা আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা গেল। এবং তার পাশাপাশি আপনার মেনটেন করতে হবে কি, যে আপনার যে পাচন ক্রিয়া সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখতে হবে। যদি দেখা যাচ্ছে যে আপনার পাচন ক্রিয়াটা বা মেটাবলিক রেটটা কম আছে, সেটাকে বাড়ানোর জন্য আমাদের কাছে কিছু পদ্ধতি আছে, কিছু মেডিসিনস আছে। সেই মেডিসিনসগুলো নিলে সেটা আস্তে আস্তে বাড়বে, কিছু পদ্ধতিও আছে। এটার গেল। এবার বলছি আপনার কোমরের ব্যথাটা, যে কোমরের ব্যথাটা যদি শুধু ওই ওজন থেকে হচ্ছে, বা উনি চলাফেরা কিভাবে করছে, অতিরিক্ত দাঁড়িয়ে থাকছে কিনা, অতিরিক্ত বসে থাকছে কিনা, বেশিক্ষণ ধরে হাঁটাচলা করছে কিনা, এগুলোর ওপরেও যদি নির্ভর করে তাহলে তো একরকম হলো। আর যদি দেখা যায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে তার কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা আছে, মেডিসিন আছে আমাদের কাছে, যেটা আপনার যে কোমরের সমস্যাটা সেটাকে কিন্তু পার্মানেন্টলি ঠিক করে দেবে। তো এর জন্য একবার আসতে হবে। আর যে ডায়েট চার্ট আপনি চাইছিলেন, তো ডায়েট চার্টের মধ্যে একটা রেগুলার মেনটেন করবেন, সব রকম খাবার খেতে দেবেন। মানে মাছ, মাংস, ডিম যদি খায় সেগুলো খাবে, পরিমাণে সেটা সঠিক মাত্রায় খাবেন, মানে সেটা যাতে ভালো অ্যামাউন্টে হয়, কিন্তু তা বলে খাসির মাংস নয়, রেড মিট কোনো খাবে না। ঠিক আছে, এবং তার পাশাপাশি দেখতে হবে যে খাবারের মধ্যে যাতে তেলটা কম থাকে, এইটা একটা বড় কিছু জানতে হবে। কারণ এই যে ওজন বাড়ছে, তাহলে সেখানে দুটো প্রবলেম থাকার চান্সেস খুব আছে। একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডের প্রবলেম থাকতে পারে, কোলেস্ট্রল বেড়ে থাকতে পারে, আরেকটা হচ্ছে লিভারের প্রবলেম থাকতে পারে, ফ্যাটি লিভার থাকতে পারে। এই এতগুলো প্রবলেম কিন্তু আছে, আরও অনেক প্রবলেম আছে যেগুলো ওজন বাড়া থেকে হয়। ওজন বাড়া থেকে ব্যথা হতে পারে, আপনার গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, সেখানে লিভারের প্রবলেম থাকতে পারে, দেখা যাবে যে আমাদের সুগার হতে পারে সেই ব্যক্তির, তারপরে দেখা যাচ্ছে যে ট্রাইগ্লিসারাইড সমস্যা থাকতে পারে, কোলেস্ট্রলের সমস্যা, প্রেশার হাই থাকতে পারে। এতগুলো সংখ্যক যখন যদি রোগ আছে, সেগুলো কিন্তু যে কোনো একটা থাকতেই পারে বা একটার অধিকও থাকতে পারে, এবং সেগুলো থাকলে তার থেকে কিন্তু নতুন নতুন আরও সমস্যা থাকতে পারে। তো ফেলে রাখবেন না। ওজনটাকে কিন্তু শুধু সুন্দর দেখানোর জন্য কমানো উচিত নয়, সঠিক আপনি সুস্থ থাকবেন। এই ব্যাপারটা যতক্ষণ না মানুষের মাথায় ঢুকছে, তারা ওজনটাকে কিন্তু অ্যাভয়েড করে।
এবং একটা জিনিস দেখবেন যে ওজনের ব্যক্তিরা আজকাল কত বাড়ছে, মডার্ন যারা খুব আজকাল লাইফস্টাইল লিড করছেন, দেখবেন বড় বড় শপিং মলে আজকাল এক্সেল না, বলবেন এস এস সাইজ পাবেন না, দেখবেন একবার যারা হ্যাঙ্গারে ঝুলে থাকে তাতে এস পাবেন না, ঠিক আছে, তারপরে মিডিয়াম পাবেন না, এইগুলো রাখেই না ওরা। কেন? কারণ ওগুলো ডিমান্ড কমে গেছে। দেখবেন এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, ওভার সাইজ, এরকম অনেক থাকে। কিছু তো আজকাল নতুন নতুন দোকান হচ্ছে যেখানে এক্সট্রা লার্জ সাইজ, মানে যেখানে যার কোথাও কোনো ফিট হচ্ছে না তাকে গিয়ে ওইখানে গেলেই সে পেয়ে যাচ্ছে। এই যে তার মানে কি, ওরা তো বিক্রি করছে ওদের লাভের জন্য, ক্ষতিটা হচ্ছে যে ব্যক্তি সেইটাকে পড়ছে, কারণ সে ভাবছে আমি তো সুন্দর সুন্দর দামি দামি ড্রেস পরতে পারছি। কিন্তু এই অর্গানাইজেশনগুলো যদি ওই সাইজের ড্রেসই না তৈরি করতো, তাহলে দেখবেন মানুষ কিন্তু নিজেকে ফিট করার চেষ্টা করতো। এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন আজকের দিনে। যদি সে এরকম ড্রেসই না পেতো, তাহলে কিন্তু সে চাইতো যে আমি আরও রোগা হই, যাতে এই ড্রেসগুলো আমার ফিট হয়। তো একটা কথাই বলবো, ওজনের ব্যাপারটা যখন এসে গেল, ওজন কমাতেই হবে সুস্থ থাকার জন্য, না হলে বড় বড় রোগ কিন্তু আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। একদম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এবং এক্সপার্ট ডক্টরদের কোথায় পেয়ে যাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি শিডিউলটা। বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়েও কিন্তু ডক্টর আর দেখে পাচ্ছেন, এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং কৃষ্ণনগর পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দেবরুগড় 27 তারিখ পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আগামীকালই পেয়ে যাচ্ছেন, এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং মেছেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং দিল্লিতে বন্ধুরা পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 22-2-25 কিন্তু দিল্লিতে পাচ্ছেন, সেখানে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো শিডিউলটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া আপনারা তো গঙ্গাসাগরে পাচ্ছেন, এবং ক্যানিং, এগুলো তো আপনাদের জানিয়ে দিয়েছি। এছাড়া কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এগুলো হলো আরও ওপেনিং ডেটগুলো আমরা মেনশন করে দেবো, আপনাদেরকে জানিয়ে দেবো। হেড অফিসটা একবার বলে দিচ্ছি, মধ্যমগ্রামে কিন্তু হেড অফিস, সেখানে কিন্তু বিভিন্ন ডক্টররা রয়েছেন, এক্সপার্ট ডক্টররা রয়েছেন। এছাড়া কিন্তু হাতিবাগান আপনারা পাচ্ছেন চেম্বার, এছাড়া দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং বেলুরে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন চেম্বার। এছাড়া হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। আমরা এবার একটু দেখে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, তারা এসে কতটা উপকৃত হয়েছেন, এবং সুস্থ সবল সতেজ জীবন পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত, তারই আমরা কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরছি। তারপরে অবশ্যই আবার আমরা আলোচনায় ফিরে আসছি। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন, তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু
পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে, ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয়। কিচ্ছু হয়নি। ওই আচ্ছা। মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। বিনোদ শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। অবশ্য আমরা আবার ফিরে আসলাম। আপনারা দেখলেন যে কত ক্রিটিক্যাল রোগ নিয়ে মানুষ এসেছেন। এইরকমই ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরি। অবশ্যই এরকম তো 2-4টে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আমাদের তো একটা সময়ের বন্ধনে আবদ্ধ থাকতে হয়, সেই জন্য আমরা এই রকমই কিন্তু অসংখ্য মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূর প্রান্ত থেকে। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ না, কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, বিদেশের মাটিতেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন এবং মানুষ ভালো আছেন সবচেয়ে। আপনারা তো সেটা দেখতেই পারলেন যে তার কতটা আবেগ, কতটা প্রাণবন্ত হয়ে তারা কিন্তু তাদের ব্যাখ্যাগুলো করছেন, তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি এখন দমদম থেকে বলছিলাম, আবির বিশ্বাস। বলুন বলুন আবিরবাবু, কি সমস্যাটা বলুন। হ্যাঁ, আমার মানে স্কিনের সমস্যা আর কি মানে রয়েছে। মাঝে মাঝেই মানে গায়ের মধ্যে মানে ফুসকুড়ি টাইপের আর কি মানে হয় আর কি। গায়ের মধ্যে এটা হয়তো মানে মানে ওষুধ লাগাই হয়তো মানে ঠিক হয়ে যায়, তারপরে মানে আবার হয়। গায়ে কি বুকে পিঠে হয়? না না না, পিছনের দিকে। পিঠের দিকে? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, পিঠে হয়, বুকে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কপালেও হয় কি এগুলো? না, কপালে হয় না, থাইয়ে হয় বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, থাইটায় হয়, ফুসকুড়ি মতো হয়। তারপরে ওগুলো কি হয় মানে? আমার থাইটা আপনার মাঝে মাঝে মানে 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 কেটে কেটে যায় হয়তো, আর ওখানটা দিয়ে না একটা মানে মানে রস টস আর কি মানে বেরোয় আর কি। চুলকোয় ওগুলো? হ্যাঁ। চুলকোয়। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না, কোনো ট্রিটমেন্ট করা বয়স কত?
বয়স কত আপনার? 26। আচ্ছা আচ্ছা, আপনি কি ধরনের প্যান্ট শার্ট পরছেন? কটন প্যান্ট শার্ট পরেন না সিনথেটিক পরেন? আর আপনার কি অ্যালার্জির টেন্ডেন্সি আছে? গরমকালে চুলকুনিগুলো বেড়ে যায়, এরকম হয়? না না না, এরকম কিছু নেই। ঠিক আছে, আপনি ঠিক আছে। একটা আপাতত শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এর ট্রিটমেন্ট শুনুন রয়েছে, আপনি। ঠিক আছে? আপনি যেভাবে বললেন সেটা ঠিকভাবে বোঝা গেল না কি অ্যাকচুয়ালি হয়েছে, ঠিক আছে? তবে স্কিনের যে কোনো ডিজিজ, এমনকি যেসব রোগ অনেক ডাক্তার দেখিয়েছেন, বলে দিয়েছে এটা সারবে না, সেরকম রোগেরও কিন্তু ট্রিটমেন্ট আমাদের এখানে আছে। কারণ এটা আয়ুর্বেদ বলে যে কারণে রোগটা সৃষ্টি হয়েছে, আপনার স্কিনের ধরুন প্রবলেম আছে, সেই রোগটা কেন সৃষ্টি হয়েছে, এমনও হতে পারে আপনার হয়তো লিভারের কিছু প্রবলেম আছে। দেখুন, কিছু কিছু ব্যাপার আছে, শুনলে অবাক হবেন। লিভারের প্রবলেম আছে, তার জন্য আমার গায়ে হাত পা চুলকোচ্ছে? অবশ্যই। স্কিন হচ্ছে আমাদের একটা বাইরের একটা অর্গান, মানে আমাদের বাইরের সবচেয়ে আউটার মোস্ট অর্গান, সবচেয়ে বড় অর্গান হচ্ছে আমাদের স্কিন। এখানে অনেক কিছুর আমরা জিনিস দেখতে পাবো যেটা ভেতরে সমস্যা আছে বলে, ঠিক আছে? সেটা আমরা শুধু যে আমাদের স্কিন আমাদেরকে প্রোটেক্ট করছে বাইরের থেকে, নোংরার থেকে বা ইনফেকশন থেকে, তাই নয়, ভিতরে অনেক সমস্যা হলেও সেটা কিন্তু আমাদের স্কিনের ওপরে ফুটে ওঠে। যেমন ধরুন, আমি যেটা বলছি, ধরুন আমাদের যদি লিভারের সমস্যা থাকে, এই যে আমরা যে পেট নিয়ে আলোচনা করছি, এখান থেকে অনেক সময় দেখা যায় যে আমাদের লিভারের গন্ডগোল থেকে পেটের সমস্যা হচ্ছে। আবার সেম টাইম লিভারের সমস্যা থেকে কিন্তু স্কিনেরও বিভিন্ন সমস্যা আসতে পারে। তার মধ্যে ধরুন যে এই যে সাদা দাগ হয়ে যায়, সেটাও হতে পারে। আবার কিন্তু এই চুলকনির মতো জিনিসগুলোও হতে পারে, যে র্যাশ ওঠে, চুলকোয়, সেখানে দানা দানা হবে, কষ পড়ে, অনেকের ব্লাড বেরায়, এরকম অনেক কিছু আছে। সেগুলোরও ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপিতে হয়। আপনার কি করতে হবে? আপনার আসতে হবে আমাদের এখানে, এসে ট্রিটমেন্ট করাতে হবে ডাক্তারকে দেখিয়ে, তারপরে কিন্তু আপনি একটা সুফল পেয়ে যাবেন। একদম, সেটাই কিন্তু বারবার করে আপনাদেরকে বলা যে আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি, একেবারে প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক একবার ন্যাচারাল ওয়েতে আপনার সেই চিকিৎসাটা হচ্ছে, এবং ভেষজ গুণ সমৃদ্ধ উপাদান, অর্থাৎ ভেষজ গুণ দ্বারা একেবারে সমৃদ্ধ সেই উপকরণ দ্বারাই কিন্তু এই ওষুধটা তৈরি হচ্ছে। এবং সেখানে কোনো কেমিক্যালসের ব্যাপার নেই, রাসায়নিক, যেটা আমরা অনেক সময় ভয় পাই যে একটা ওষুধ আমরা খেলাম, তার সাইড এফেক্ট তো থাকতেই পারে, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার ন্যাচারাল ওয়েতে আপনারা সেটা জানেন, একদম প্রাকৃতিক ভেষজ গুণ দ্বারা সমৃদ্ধ, সেটার কোনো সাইড এফেক্ট থাকতে পারে না, একেবারে পিওর জিনিসটা পাচ্ছেন আপনি। এবং তার সঙ্গে যেটা আমরা ভয় পাই, কাটা ছেঁড়া বা অপারেশন, এইগুলো কিন্তু আমাদের ভীষণ একটা ভয়ের জায়গা তৈরি করে। এবং সেই অপারেশনও যে আপনার সাকসেস হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটা একবার দুবার তৃতীয়বারও কিন্তু অনেকে এসেছেন, এরকম লোকের মানুষজনেরাও কিন্তু এনবিপিতে এসে হাই উল্লাস করছেন যে সত্যি আমি কি করলাম। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই পথটা দেখাচ্ছে, আপনাকে সেই সুস্থতাকে ফিরিয়ে দিচ্ছে। সত্যিটাই, এটাই কিন্তু আমাদের কাছে আয়ুর্বেদ চিকিৎসার একটা আলাদা কি বলবো পজিটিভ, একেবারে যেটার বেনিফিটেড, কতটা আমরা অনেক সময় ভাবতেই পারি যে আমরা এর থেকে কতটা লাভবান হতে পারি, আয়ুর্বেদ চিকিৎসা আমাদের কি দিচ্ছে, এটাই দেওয়া মনে হয়, সেটা ডাক্তারবাবুরাই বলবেন। কিন্তু আমার মতামতে আমি এই ব্যাখ্যাটা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম যে এইভাবেই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর কিন্তু এইভাবেই তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের কোয়ালিটি এবং তাদের কি বলবো তাদের এই হাত যশ, এই একটা যশ থাকে না মানুষের, সেই যশ নিয়েই তারা কিন্তু সাকসেসফুল জায়গায় পৌঁছে দিচ্ছেন, প্রত্যেকটি মানুষ একেবারে সুস্থতার জায়গা তারা তৈরি করে দিচ্ছেন। অবশ্যই আমাদের একটু আবার আলোচনা আমরা ফিরবো। ডক্টর এস ভাদুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক। আমরা একটু জানবো ডাক্তারবাবু, যেটা আমাদের আজকে একটা ক্রনিক সমস্যা, পেটের সমস্যা, দীর্ঘদিন ধরে যারা পুষছেন, যারা সেটাকে হয়তো কোনোভাবে ধামাচাপা দিচ্ছেন, কোনোভাবে সেটাকে বিনা প্রেসক্রিপশনে বাইরে থেকে এসে ওষুধ নিয়ে নো পরামর্শ, ডাক্তারবাবুর কোনো পরামর্শ ছাড়াই তারা ওষুধগুলোকে ইনটেক করছে, আজকে সেই জায়গাটাকে আমি কখনো বলবো না, সেটা থেকে কতটা ক্ষতি হতে পারে, আমরা কি আমাদের অর্গানকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, আমরা সেই বিষয়ে আজকে জানবো। দেখুন, পেটের সমস্যার আরেকটা সমস্যা হচ্ছে আইবিএস বলা হয়, ঠিক আছে? আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এই ইরিটেবল বাউল সিনড্রোমটা কি? এই যে পেটের আমাদের যে পায়খানাটা হচ্ছে, সেটা কিরকম হওয়া উচিত, তার একটা সঠিক কালার থাকে,
সেই কালারের পটিটা কিন্তু আমাদের সবার হওয়া উচিত, এবং সেটার একটা ফরমেশন বলে, যাতে তার একটা যেন আকার থাকে, এটা হচ্ছে নর্মাল। সেই আকারটা যখনই থাকে না, তার মানে সেখানে গন্ডগোল হচ্ছে। আইবিএস এর ক্ষেত্রে প্রথম যেটা হয় সেটা দেখা যায় কখনো কখনো খুব কনস্টিপেশন হয়ে গেল, একদিন দুদিন পায়খানা হচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না, আবার দেখা গেল হঠাৎ আপনি নর্মাল খাবার দাবারই করেছেন কিন্তু পায়খানা খুব পাতলা হওয়া শুরু হয়েছে। সেটা সারাদিনে দেখবেন যাদের আইবিএস আছে একবার নয় অনেকবার টয়লেটে যায়, এই টয়লেট থেকে এলো আবার ধরুন বাইরে বেরোবে, মনে হচ্ছে একবার আগে ড্রেস পরলো, আবার ড্রেস খুলে মনে হচ্ছে না আরেকবার চলে যাই, আবার দেখছে বাইরে গেছেন, বাইরে কিছু খেতে যাওয়ার আগেই ভয় হচ্ছে খাবো যদি পেটের গন্ডগোল হয়, সে খেলো না কিন্তু দেখা গেল আবার তার বাইরে গিয়ে কোথাও হয়তো পটি পেয়ে গেল। কখনো দেখা যাচ্ছে খুব পাতলা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে কষে যাচ্ছে, কোনো ঠিকই নেই। এই যে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হচ্ছে, মানুষকে এক বিরক্তিকর একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু একটা খারাপ জিনিস। এটা দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু রোগটা বাড়িয়ে যেতে থাকে, এবং দেখা গেছে যাদের এই কনস্টিপেশন হয়ে যাচ্ছে, দীর্ঘদিন যদি কনস্টিপেশন কারো থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের আরও একটা জায়গাকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে রেকটাম, যেখানে আমাদের পাইলস হয়। এই যে পাইলস, ফিশার, ফিস্চুলা, এই যে রোগগুলো আমাদের যে অ্যানাস আছে তার যে ভেতরের অংশ থেকে শুরু হয়, রেকটামের ওই জায়গা থেকে শুরু হয়। কি হয়, প্রথম দেখা যাবে যে আপনার কনস্টিপেশন হতে 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 পায়খানা যখন বেরাতে বেরাতে যে আপনার যে মলদ্বারটা সেইখানে একটা জায়গায় ফুলে যাচ্ছে। ফুলে গেলে কি হবে, সেখানে আরও জোর দিয়ে পায়খানা করতে হচ্ছে, যত বেশি জোর দিয়ে পায়খানা করতে হচ্ছে তত ওই জায়গাটার মধ্যে চাপ পড়ছে, এবং একটা টাইমে দেখা যায় সেখান থেকে রক্ত বেরোনো শুরু হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভেতরের যে অংশটা সেটা আস্তে আস্তে বাইরের দিকে ঝুলে ঝুলে বেরিয়ে থাকে, নোডুলসের মতো, মানে এরকম একটা দানার মতো, ছোট্ট ছোট্ট টিউমারের মতো বাইরের দিকে এসে বেরিয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা, এইটা হচ্ছে প্রথম কথাটা এত কষ্টকর যাদের হচ্ছে, মানে তারা প্রাণপণ কান্নাকাটি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, পটিতে যেতে ভয় পায়। কেন ভয় পায়, যে গেলে আবার চাপ লাগবে, আবার তখন কিন্তু পায়খানা দিয়ে ব্লাড বেরাবে, আর অতটা ব্যথা পটি হয়ে যাওয়ার পরও তাদের জ্বালা করে, এতটা কষ্টকর। একদম আমরা জানবো অবশ্যই ডাক্তারবাবু, আরও এই বিশদভাবে জানবো, এই আলোচনায় ফিরবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। আমি অজিত হালদার বলছি। বলুন অজিত বাবু, কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে ওর গ্যাস অম্বল নিয়ে, প্রচন্ড পরিমাণে কিছু খেলেই শুধু গ্যাস অম্বল হয়ে যায়, প্রচন্ড পরিমাণে গলা বুক জ্বালা করে। কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। বর্ধমান। বয়স কত আপনার? বয়স 34। আপনার কি বাইরের খাওয়া দাওয়া বেশি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, বাইরের মশলি খাই বেশি। আর আপনার পটি কেমন হয়? পটি ক্লিয়ার হয় ম্যাক্সিমাম, কিছু কিছু দিন আমার একটু সমস্যা হয়। জল কতটা খান আপনি? দিনে 2-2.5 লিটার খাওয়া হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা আপনাকে একটু বলে দিচ্ছি, টিপস দিয়ে দিচ্ছি। আপনি যেহেতু বাইরের খাবার খাচ্ছেন, কিভাবে ম্যানেজ করবেন। দেখুন, বাইরে গেছেন, খেতে হবে, এটা যেমনি স্বাভাবিক, তেমনি কিছুটা আছে আমাদের হাতের ওপর, জিভটাকে হচ্ছে প্রথম কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবার ধরুন আপনি দুপুরের খাবার খাবেন, বাইরে যখন বেরাচ্ছেন, আপনি দুপুরের খাবার খেলে আপনি সাধারণভাবে হয় রুটি খাবেন, না হলে ভাত খাবেন। রুটির জায়গায় কচুরি দেখলেন, পরোটা দেখলেন, ওগুলোর দিকে আপনার মনটা যাচ্ছে। চেষ্টা করবেন রুটিটা খেতে। যদি কোনো সময় রুটিটা না পান, তাহলে লুচি না খেয়ে বা কচুরি না খেয়ে পরোটা খাবেন। কারণটাও বলে দিচ্ছি। দেখবেন বাইরে যেসব পরোটাগুলো বানায় সেটা বাড়ির মতো হয় না, সেখানে দেখবেন অল্প তেল দিয়ে ওরা বানিয়ে দেয়। এবার আপনার ডিমান্ড যদি আরও কম তেলে হয়, তাহলে ওরা ওটা সেকে একদম কম তেলে করে দেবে একটু রিকোয়েস্ট করলে। তাহলে আপনার শরীরে তেল কম ঢুকছে, এবং কোন তেল ওখানে ইউজ হয়, যত কম দামি তেল আছে, যত বাজে তেল আছে, সেই তেলগুলোই কিন্তু, যেখানে অনেক বেশি জিনিস মিক্সড করা থাকে, ইমপিউরিটিস, সেই ধরনের তেল কিন্তু কম দামি, যত কম দামি পারা যায় সেই সব কিন্তু তেল ইউজ করা হয় যখন একটা বাইরে এরকমভাবে ওই সব জায়গায়। কারণ ওই তেল যদি কোনোদিন পরীক্ষা করা হয় ল্যাবে নিয়ে, তাহলেই বোঝা যাবে যে ওটার মধ্যে কতটা খারাপ জিনিস আছে। গেল, যেহেতু পরোটাটায় যে অয়েলটা দেয় সেটা বারে বারে ভাজতে হয় না, মানে তেলটাকে বারে বারে পোড়ায় না, কারণ
একটা জায়গা থেকে নিয়ে দিল 1 চামচ, সেটা হয়ে গেল, আবার নতুন তেল দিল, আরেকটা বানাচ্ছে, এইভাবে করে। কিন্তু যেখানে কচুরি হবে বা চপ ভাজে, সেই তেলটা যেদিন হয়তো শুরু হয়েছে তার থেকে হয়তো কয়েক বছর চলে গেছে, ওই তেলটু লাস্টে যতটুকু থেকে যায় সেটাকে গরম করলে আবার নর্মাল তেলের মতো দেখতে হয়, সাথে ওটাকে কিন্তু আবার ইয়ে করে দেয়, নতুন তেল ঢেলে দেয়। একটা ভিডিও সেদিন দেখছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখাচ্ছে নোংরা তেলকে পরিষ্কার করার সিস্টেম। ধরুন আপনি রান্না করছেন, ওই কচুরি ভেজেই যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে তেলটা পুরো কালো হয়ে যাচ্ছে। এবার সেটাকে কিভাবে আপনি পরিষ্কার করবেন দেখাচ্ছে, আমি ঠিক বলতে পারছি না, জিনিসটা এখন মনে নেই, হয় কর্নফ্লাওয়ার বা কিছু একটু ওটার মধ্যে দিয়ে দিল নর্মালি, এবং ওটা আঠালো ভাবটা তেলের চলার যে ময়লাটাকে সেটাকে তুলে নিয়ে চলে এলো, তেলটা পরিষ্কার হলো। তার মানে কি তেলটা তখন পিওর হয়ে গেল? একেবারেই নয়। তেলটা যখনই বার্ন হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশান হয়, এবং কেমিক্যাল রিয়াকশানটার কাজ হচ্ছে যে তেলের যে স্ট্রাকচারটা ওটাই নষ্ট করে দেয়, এবং ওই তেল কিন্তু ক্যান্সারাসও হতে পারে। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন, যেহেতু আপনার পেটের প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে, এবং যাদের হয়নি, যারা প্রোগ্রাম দেখছেন তারাও চেষ্টা করবেন বাইরে গেলে ওই রকম জিনিসগুলো খাওয়ার, হয় রুটি বা হালকা আছে। আর সবচেয়ে ভালো, যদি আপনার ভাত খাওয়ার অভ্যাস থেকে ভাত নিন, ডাল নিন যেটার মধ্যে মশলা কম দেওয়া হয়, সেই ডাল নিন, এবং যে ডিম খেতে চায় ডিম তুলে নিন, ঝোলটা একদম অ্যাভয়েড করুন। অন্য শাক সবজি বাইরে খাওয়ার দরকার পড়ে না, শুধু কোথাও আলু থাকলে, আপনার যদি সুগার না থাকে বা কোনো প্রবলেম নাই, সেগুলো তুলে খান। গ্রেভি বা ঝোল এটাকে সবসময় বর্জন করুন। চেষ্টা করুন বাইরে গেলে সেদ্ধ ডিম বা বেশি টু ম্যাক্স একটা অমলেট এগুলো খাওয়ার। যত বাইরের খাবার কম খাবেন, তাহলে দেখবেন আপনি আরও বেশি সুস্থ থাকবেন। এটাকে অ্যাভয়েড করুন। একটু দইয়ের ঘোল খাবেন ভাত খাওয়ার পর। রাতের খাবারটা হালকা করুন, সকালের খাবারটা হালকা করুন, দুপুরে খাবারটা যেমন আমি বললাম করুন, এবং জলটা খাওয়ার আধ ঘন্টা আগে স্টপ করে দেবেন, খাওয়ার আধ ঘন্টা বা 40 মিনিট পর জল খাওয়া শুরু করবেন। এভাবে মেনটেন করুন, দেখবেন আজকে যা আছেন তার থেকে বেটার থাকবেন। আর যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে এখন আপনি পৌঁছে গিয়ে থাকেন, অবশ্যই বলবো আমাদের সাথে যোগাযোগ করুন হেল্পলাইনে। আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, সেটা পার্মানেন্টলি সলিউশন হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বনগা থেকে বলছি। বলুন, কি সমস্যা? আমার শীতকালে না কদিন ধরে একদম পটি হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না পটি। জল কতটা খাচ্ছেন? এর জন্য আমি অনেক কিছু খাচ্ছি, ছোলা, বাদাম, তারপরে আরো জল পেঁপে, কিন্তু তবুও ক্লিয়ার হয় না। আচ্ছা, পটি জল কতটা খাচ্ছেন? জলও ঠিকঠাক খাচ্ছি, 7-8 গ্লাস দিনের মধ্যে। 7-8 গ্লাস খাচ্ছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি কনস্টিপেশন ক্লিয়ার না, আচ্ছা শাকসবজি খাচ্ছেন? শাকসবজি জাতীয় খাবারগুলো? শাকসবজি খাই, কিন্তু ব্যাপার হচ্ছে শাকসবজি বেশি খেলে আমার আবার ওই মানে ডায়রিয়ার মতন হয়, পেটটা তলপেট কামড়ে কামড়ে আবার পায়খানা হয়, পেট ব্যথা করে, আমাশার মতো হয়ে যায়। আপনি একটা কাজ করুন ম্যাডাম, আমি আমাদের হেল্পলাইন নাম্বারটা আছে, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, বনগাঁয় আমাদের চেম্বার আছে, ঠিক আছে? আপনি বনগাঁয় কবে ডেট আছে সেটা জেনে নিন, জেনে নিয়ে ওখানে এসে দেখান। এর ট্রিটমেন্ট করতে হবে। এটা আপনার যেটা হচ্ছে উল্টোপাল্টা খেয়ে ফেললেও প্রবলেম হয়, আবার ঠিক খেলেও আবার কনস্টিপেশন, এটা আইবিএস এর একটা কিন্তু সিমটম, ঠিক আছে? তো এটাকে যদি এমন হয় কি সারাদিনে 2-3 বার অনেক সময় পটি হয়, আচ্ছা আইবিএস এর প্রবলেম থাকলে এটাকে না সারিয়ে নিলে ভবিষ্যতে কিন্তু অন্য রোগের সৃষ্টি হতে পারে, আপনার সমস্যা হতে পারে, শরীরও কিন্তু ক্ষতি হবে তাতে। আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বার, আপনি বনগাঁ থেকে বলছেন তো? নেক্সট ডেট কবে আছে জেনে নিন, গিয়ে ওখানে ডাক্তারবাবু, আমাদের ডাক্তারবাবুরা যারা বসবেন এনবিপির, ওখানে গিয়ে দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট করুন। অল্প দিনে এটা কিন্তু ঠিক করে নেওয়ার মতো এখনো কন্ডিশনে আছে। যত দেরি করবেন সময় বেশি লাগবে আর কষ্ট সবচেয়ে বেশি পাবেন। ঠিক আছে, ধন্যবাদ দিদিভাই। আপনারা অবশ্যই যে দুটি ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি জানতে পাচ্ছেন যে ডাক্তারবাবুরা কোথায় কখন বসছেন এবং আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে, সেটা আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন এই দুটি নাম্বারের মাধ্যমে। এছাড়াও যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তার কিন্তু অবশ্যই প্রেসক্রিপশন এবং বা রিপোর্টগুলো প্লিজ কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমি একটু বলে দিচ্ছি,
এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় আপনারা পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আমরা ডেটগুলো অবশ্যই মেনশন করে দেবো, আগামী আমরা এপিসোডে অবশ্যই জানাবো। এবং আরেক জায়গায় পাচ্ছেন শ্যামপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ডেব্রুগড়ে অর্থাৎ 27 তারিখ কিন্তু আগামীকালই কিন্তু আজকেই পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গা রামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গার সাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য পাচ্ছেন, এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই 22/2/25 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আপনারা কিন্তু 22 তারিখে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে দিল্লিতে পেয়ে যাচ্ছেন। এবং আরও যে জায়গাগুলো আমি সেটা জানিয়ে দিচ্ছি, শ্যামপুরে পাচ্ছেন, গঙ্গাসাগরে পাচ্ছেন, এবং দুর্গাপুরেও পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন, এগুলো আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং অবশ্যই আপনারা দিল্লিতে পাচ্ছেন 22 তারিখে ফেব্রুয়ারি মাসে। এবং আপনারা জানেন আরও প্রশস্ত হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদে। আমরা ডেটগুলো অবশ্যই আপনাদের আগামী দিন মেনশন করে দেবো। এবং আপনারা জানেন যে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং এছাড়াও কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন চেম্বার, ল্যান্সডাউন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 9830235527 এবং আরেকটি নাম্বার 37। এই দুটি নাম্বারের মাধ্যমে ডিটেলসটা জেনে নিন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলছি। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? চাঁদপাড়া বনগা। চাঁদপাড়া বনগা, বলুন কি সমস্যাটা বলুন। বলছি আমি পেটের আলট্রাসাউন্ড করেছিলাম, লিভারটা এনলার্জ দেখাচ্ছে। হ্যাঁ, এনলার্জ লিভার। আচ্ছা, আর কতদিন ধরে সমস্যাটা ভুগছেন? আচ্ছা, আপনার কি ধরনের কাজকর্ম করেন আপনি? আমি কাজকর্ম বলতে মাঠের কাজ। আচ্ছা, কোন রকম নেশা আছে? ছিল, নেশা বন্ধ। কিসের? মদ জাতীয় নেশা ছিল কি? শুনতে থাকুন, আমি বলছি আপনাকে যে প্রথম কথা, এই যে এনলার্জ লিভার হয়েছে, সেখানে কিন্তু ফ্যাটি, আপনার মদের নেশা যেহেতু ছিল, এখান থেকে হয়তো ফ্যাটি লিভারেরও চান্সেস আছে। এনলার্জ লিভার মানে লিভারটা কিন্তু বড় হয়েছে, ফুলে উঠেছে, সোয়েলিং হয়েছে, এটা কিন্তু বাজে সিমটম একটা। এইটা কিন্তু একটা খারাপের দিকে যাওয়ার চান্সেস থাকে যদি এটার প্রপার ট্রিটমেন্ট না করান। আপনার এখন যে সমস্যাটা হয়েছে, আপনার নিশ্চয়ই কষ্ট হয়েছিল, পেটে ব্যথা হয়েছিল, বিভিন্ন সমস্যা হয়েছিল বলেই আপনি ডাক্তারবাবুর কাছে গেছিলেন এবং রিপোর্ট করতে দিয়েছে ইউএসজি, সেখানে আপনার রিপোর্টে এটা ধরা পড়েছে। এটাই গল্প। এইবার আপনার সমস্যাটা এখনো সারেনি বলেই আপনি কিন্তু ফোনটা করেছেন। শুধু আপনি ফোন করলেন, আমি বললাম এটা করতে হবে, আপনি শুধু শুনলেন, আবার পরের দিন আবার প্রোগ্রাম দেখলেন, আপনাকে কিন্তু তাহলে সুস্থ করা যাবে না। সুস্থ যদি হতে চান এবং চান যে অনেক বছর ধরে সুস্থভাবে ওষুধের ওপর নির্ভর না করে এমনি আমি বেঁচে থাকতে চাই সুস্থভাবে, তাহলে কিন্তু আপনার অবশ্যই এখন ট্রিটমেন্টটা করতে হবে। এখন ট্রিটমেন্টটা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, যে সমস্যাটা নিয়ে বলছেন, এবং দেখা যাবে সারা জীবন আপনার আর ওষুধ খেতে হচ্ছে না। অল্প কিছুদিন ওষুধ খেলে আস্তে আস্তে সমস্যাটা ঠিক হয়ে যাবে। যদি সেটা না করে শুধুই খালি টিভির পর্দায় আমাদের প্রোগ্রাম দেখবেন, আজকে একজনের সাথে কথা বলবেন, কালকে আরেকজনের সাথে কথা বলবেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে শুনবেন, শুধু শুনে গেলে কোনো কিন্তু কাজ হবে না। আর একটা টাইমের পর তখন কিন্তু দুঃখ করতে হবে, আফসোস করতে হবে, কেন আমি আগে রোগটাকে চিকিৎসা করিনি যখন তার সমাধান আছে। তো একটাই কথা বলবো, হেল্পলাইন নাম্বারটা টুকে রাখুন।
হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ডাক্তারবাবুরা আপনার বাড়ির কাছাকাছি যেই চেম্বারে বসছে সেখানে গিয়ে দেখিয়ে নিন। একদম। আমরা আরেকবার বলে দিচ্ছি হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি 37। আর এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকুন, সবল থাকুন, সতেজ থাকুন। নমস্কার।